স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আজ আমরা আলোচনা করতে চাই রাজনীতিতে তারুণ্য নিয়ে এবং আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সেক্রেটারি শহীদুল ইসলাম বাবুল এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। প্রথমেই স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনা। এবং শুরু থেকে আসলে যদি বলি রাজনীতিতে তারুণ্য নিয়ে যদি কথা হয়, গত 2 থেকে 3 বছর আগেও কিন্তু তরুণদের রাজনীতিতে যে বিমুখিতা দেখেছি আমরা, ভোট নিয়ে, নির্বাচন নিয়ে, এমনকি রাজনৈতিক দলগুলোর নাম শুনলেও তারা কেমন জানি একটা অভিভূতি দেখাতো আমাদের। কিন্তু এমন একটা প্রেক্ষাপটে কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী এই সময়ে দেখছি নতুন যে তারুণ্য যারা আছে, তরুণরা যেমন ভোট দিতে চায় তার পাশাপাশি কিন্তু তারা তাদের প্রতিনিধিও চায়। এবং যার আত্মপ্রকাশ আমি বলবো নাগরিক কমিটির আপনি রয়েছেন সরওয়ার তুষার, আপনি যেমন রয়েছেন তরুণ নেতাদের ভেতর, তার পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র ছাত্রদের রাজনৈতিক দল না, তারা কিন্তু অন্যান্য দলেও, আমরা যদি বলি বিএনপিতে বলি, আমরা যদি অন্য দলগুলোর কথাও বলি, জামাত বলি কিংবা শিবির বলি, সেই সকল দলেও কিন্তু নতুনদের তারা হাল ধরতে দেখতে চান। সেক্ষেত্রে আসলে জানতে চাই, প্রথমে শুরু করতে চাই বাবুল ভাই আপনাকে দিয়েই, যে তরুণদের এই রাজনীতির দ্বিমুখিতা বা বিমুখিতা যেটি ছিল সেখান থেকে তারা বেরিয়ে এসে তরুণ লিডারশিপ দেখতে চায়। আপনাদের দলের ভেতরেও আমরা দেখছি কিন্তু তরুণদেরকে অনেক হাইলাইট করা হচ্ছে, তাদেরকে সামনে আনা হচ্ছে, কারণ তাদের সাথে বর্তমান যে নাগরিক সমাজ তাদের হয়তো মেলবন্ধনটা করাটা বা সংযোগ করাটা কিছুটা কি সহজ বলে মনে করছেন? না, ভালো তরুণ তো লাগবেই আসলে। মানে যৌবন সূর্য যেথা অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশিথিনীর সেই তো লীলাভূমি, এটা কাজী নজরুল ইসলাম বলেছিলেন। সেই জন্যে তরুণরা যত সমাজে, রাজনীতিতে বা আমাদের মানে যাপিত জীবনে ভূমিকা রাখবে ততই সমাজ সমৃদ্ধ হবে, মানুষ সমৃদ্ধ হবে। তবে তরুণদেরকে, ওই যে বলা হয় যে পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল বলে একটা কথা আছে, মানে শক্তিটা যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে শক্তি মানে কি বলে, এটা আবার ধ্বংসযোগ্য করতে পারে, ঝঞ্ঝাও আনতে পারে। তো সেই জন্যে তরুণ এবং নবীন এবং প্রবীণ, এই এদের যদি সমন্বয় হয়, প্রবীণের একটা অভিজ্ঞতা থাকে, জীবনের অভিজ্ঞতা, তার মানে স্থির মস্তিষ্ক থাকে, চিন্তা চেতনা থাকে সুদূর প্রসারী, তরুণদেরও থাকে, কিন্তু তরুণদের তারুণ্য, টকবগে রক্ত, এটা কোনো কিছুই অনেক সময় বাদ মানতে চায় না, অনেক সময় আবেগের বসে তরুণ চলে। সেজন্যে তরুণ, নবীন এবং প্রবীণের সমন্বয় লাগে সব, বিশেষ করে রাজনীতি তো লাগবে। রাজনীতি হলো পৃথিবীর সবচেয়ে জটিল পেশা, কুটিল পেশা, বা আপনি পজিটিভলি দেখলে আপনি এটাকে বলতে পারবেন রাজনীতির সবচাইতে মহান পেশা। আবার এটা যদি আপনি নেগেটিভ দিয়ে সবচাইতে খারাপ পেশা, ধ্বংসাত্মক পেশা। বাণিজ্যিক দিক থেকে দেখলে সবচাইতে বড় বাণিজ্য রাজনীতিবিদ। আবার যদি সার্ভ করতে চান, সবচাইতে বেশি সার্ভ করতে পারবেন মানুষকে পলিটিক্স দেওয়া। সেই জন্য পলিটিক্সটা এত সহজ বিষয় না, এটা অনেক জটিল বিষয়। সেই ওই প্রাগৈতিহাসে কৌটিল্যের অর্থশাস্ত্র বা ওই যে দ্য ম্যাকিয়াভেলি, প্রিন্সের ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স, এই যে বইগুলো আমরা দেখেছি সেখানে ধূর্ততা আছে, তারপরে ষড়যন্ত্র আছে, কুটিলতা আছে, সব কিছু আছে। আমরা মুঘল সাম্রাজ্য দেখেছি, অনেক কিছুই দেখেছি। সেই জন্যে আমাদের তরুণরা এই কিছু বছর আগেও ঠিকই বলেছেন আপনি, এরা বলতো আই হেট পলিটিক্স, এটা থেকে তারা অনেক তারুণ্য বেরিয়ে আসছে, সেটা আমাদের জন্য খুবই ইতিবাচক। আমরা মনে করি যে তরুণদের এই শক্তি আগামী দিনে আমরা দেশ গড়ার কাজে ইতিবাচকভাবে ব্যবহার যদি করতে পারি, তাদেরকে যদি মেধায়, মননে, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে আমরা ন্যূনতম একটা শিক্ষা দিয়ে দিতে পারি, তাহলে আমরা পৃথিবীর নেতৃত্ব করতে পারবো। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে আমাদের এই তারুণের শক্তি নাই, এটা কিন্তু একটা অ্যাসেট, শক্তি। আপনার কাজ হলো আপনাকে একটা সুশাসন তৈরি করে দেয়, আপনার কাজ হলো এদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, শিক্ষায়, দীক্ষায় এদেরকে উপযুক্ত নাগরিক করে তোলা, তাহলেই তারা বিশ্ব নাগরিক হতে পারবে এবং আমরা বিশ্বের নেতৃত্ব দিতে পারবো। অবশ্যই। সেক্ষেত্রে আসলে সরওয়ার তুষার আপনার কাছে আসতে চাই, তরুণদেরকে যখন অ্যাসেট বলা হচ্ছে সেক্ষেত্রে তরুণদের ভেতরে আবার সেই টকবগে রক্তর কিন্তু আমরা দেখছি বিভিন্নভাবে রাজনীতির ময়দানে, যেহেতু তাদের অভিজ্ঞতা কম, আপনাদের আসলে রাজনীতিতে মাঠে আসাটাও কিন্তু অনেক প্রবীণদের আমরা দেখছি ততটা ভালোভাবে দেখছে না, কিংবা বিভিন্নভাবে কিন্তু তারা মন্তব্য করছে যে আপনাদের আসলে আরও কিছু বছর অপেক্ষা করা উচিত, আরও অভিজ্ঞতা অর্জন করা উচিত। সেই প্রেক্ষাপটে আসলে বর্তমানে আপনাদের রাজনীতির
ময়দান কতটা জটিল বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক বাবুল ভাই, আমার শ্রদ্ধেয় বাবুল ভাই, তাকেও আমার শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন, বাংলাদেশের ছাত্র সমাজকে কথা বিশেষত বলবো, ছাত্র এবং তরুণ সমাজ তারা বরাবরই অত্যন্ত রাজনৈতিক, রাজনৈতিক দলে তারা ছিলেন কি ছিলেন না তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা খুবই পলিটিক্যাল। আপনি দেখবেন আমাদের ইতিহাসটা একেবারে আমাদের চোখের সামনে 47 থেকে বা তারও আগের থেকে এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে এদেশের ছাত্র সমাজ, এবং তারা তারপরে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছে তাদেরকে ভরসা করে তারা তাদের কাজে ফেরত গেছে। এটাই মোটা দাগে ইতিহাস। কিন্তু যেটা হয়েছে যে রাজনৈতিক দলগুলো নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময় যে মানে তরুণদের যেটা চাওয়া সেটা তারা মানে পূরণ হয় নাই, এবং না হওয়ার কারণেই কিন্তু বিদ্যমান রাজনৈতিক সিস্টেমের ওপর তরুণদের একটা ক্ষোভ কিংবা একটা বীতশ্রদ্ধ মনোভাব আছে, যেখান থেকে আই হেট পলিটিক্স কথাটা এসেছে। আই হেট পলিটিক্স কিন্তু একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, মানে সে এই ধরনের একটা যে বিশেষ ধরনের রাজনীতি আমরা দেখতে পাই এটা সে পছন্দ করে না, কিন্তু তার একটা অন্য রাজনীতি আছে যেটা সে সবসময় খুঁজতে চাইতো। এই 24-এর অভ্যুত্থানের একটা বিউটি হচ্ছে যে এবারকার যারা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে ছাত্র শক্তি, তারা বলছেন যে আমরা মানে আমাদের রাজনীতি শেষ হয় নাই। দেখেন স্লোগান এসেছে যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। এটার কারণ হচ্ছে এর আগে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ছাত্র শক্তি, তারা একটা পর্যায়ে গিয়ে তারা রাজনীতিতে থাকেন নাই, কিন্তু এই ছাত্র মানে তারা নিজেদের আলাদা একটা কোনো রাজনীতি করেন নাই। তারা বিভিন্ন রাজনৈতিক দলে অবশ্যই গেছেন, আগের কথা বলছি। এবার তরুণরা বলছেন আমরা নিজের একটা রাজনীতি করব, এবং সেই রাজনীতিটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এটাই হচ্ছে 24-এর অভিনবত্ব। এখন এখানে এটা কথা সত্য, তরুণদের অভিজ্ঞতার ঘাটতি আছে, প্রবীণদের সাথে তাদের একটা গ্যাপ আছে, এগুলো সবই সত্য, এগুলো থাকবেও একটা সমাজে। এখন এগুলোকে আমরা কিভাবে কন্টেইন করতে পারবো সেটাই হচ্ছে প্রশ্ন। মানে একটা সমাজে জেনারেশন গ্যাপ, এটা খুব কমন কথা, জেনারেশন গ্যাপ থাকবে, এটা শুধু রাজনীতি না, পরিবারের মধ্যেও থাকে। কিন্তু তবুও তো আমাদেরকে একটা সমাজে থাকতে হবে এবং এই সমাজের কথাটা ভাবতে হবে। এবং এত বিপুল পরিমাণ তরুণ যে দেশে, সেই দেশে তো আপনি তরুণদেরকে বাদ দিয়ে বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদেরকে আপনি আর কতদিন বাদ দিয়ে রাখবেন? ফলে শুধু রাজনীতি না, আমি মনে করি যেটা বাবুল ভাই বলেছেন, বিজ্ঞান, শিক্ষা, স্পোর্টস সহ সমস্ত কিছুতে তরুণদের নেতৃত্বটা আমাদেরকে মানতে হবে এবং তরুণদেরকে দেশ গঠনের সুযোগ দিতে হবে। যেমন ধরুন এই যে বাবুল ভাই বলছিলেন খুব সুন্দর কথা, প্রবীণদের একটা জিনিস আছে সেটা হচ্ছে অভিজ্ঞতা আছে, তাদের প্রজ্ঞা আছে, তারা অনেক দেখেছেন অনেক কিছু। যেমন এবারের অভ্যুত্থানের পরে একজন লোকের নাম হচ্ছেন আবু হারিস রিকাবদার, উনি নরসিংদীর লোক। উনার নাম প্রথম আলো দিয়েছে খুব সুন্দর, অভ্যুত্থানদর্শী। 3টা অভ্যুত্থান দেখেছেন তিনি, ঠিক আছে? ফলে তাদের এই প্রজ্ঞাটা আছে, তারা জানেন যে হোয়াট ওয়েন্ট রং। আবার তরুণদের যেটা আছে সেটা হচ্ছে স্কিল আছে এবং সাহস আছে, আবার এনার্জি আছে। এই দুটোর একটা সমন্বয় করতে হবে। এবং তরুণদের যে নতুন রাজনৈতিক দল এসেছে বাংলাদেশের, আমি মনে করি এটা অত্যন্ত ইতিবাচক ঘটনা। সকল পক্ষকে এটাকে ইতিবাচকভাবে নেওয়া উচিত। তাদের কোনো গঠনমূলক সমালোচনা থাকলে সেটা করা উচিত এবং তারা সেখান থেকে শুধরাবে, শিখবে। কিন্তু তাদের রাজনীতির জায়গাটা যে তারা নিতে চাচ্ছে এটার বিরোধিতা করা উচিত না, বা এটাকে সন্দেহের চোখে দেখা উচিত না। এটা বোঝা উচিত যে বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা কাজ করছে। এবং আমরা জানি যে বিএনপির একটা ঘোষিত অবস্থান হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র এখানে প্রবর্তন করেছিলেন। তো এই বহুদলীয় গণতন্ত্রের একটা সৌন্দর্য হচ্ছে যত বেশি রাজনৈতিক দল থাকবে তত বেশি ভালো। আর 24-এর অভ্যুত্থানের পর আরেকটা নতুন বাস্তবতা হচ্ছে এখানে আওয়ামী লীগ বাংলাদেশের একটা অত্যন্ত পুরনো দল, কিন্তু তার ফ্যাসিবাদী খাসলতের কারণে সে এবারে একটা বাংলাদেশের মানুষের উপর একটা গণহত্যা চাপিয়ে দিয়েছে, এবং গণহত্যা চাপিয়ে দেওয়ার কারণে আজকে পুরো দলটা আন্ডারগ্রাউন্ডে পরিণত হয়েছে। ফলে দেশে একটা রাজনৈতিক শূন্যতাও কিন্তু আছে। এই রাজনৈতিক শূন্যতাকে আপনি যদি একটা কনস্ট্রাকটিভ বা গঠনমূলকভাবে কাজে বা এই এনার্জিটাকে যদি আমরা পজিটিভলি ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু অনেক ধরনের মানে বিশৃঙ্খলা ঘটবে সমাজের মধ্যে। এই কারণে তরুণদের রাজনীতিতে আসাটা খুবই পজিটিভ। এখন তারা বলছে এই মাসেই তারা রাজনৈতিক দল করবে, সেই দলের ঘোষণা কী হবে, সেই দলের কর্মসূচিগুলো কী হবে, সেগুলো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব, দেখব যে তারা কী ধরনের বাংলাদেশের ভিশন নিয়ে হাজির হয়। এই সব কিছু মিলে আমি মনে করি যে আমাদের সমাজে কিন্তু গত 5 মাসে কিছু নেগেটিভ ঘটনা ঘটেছে, কিছু অস্থিরতা আছে। তবু আমরা এখনও পুরোপুরি পথবিচ্যুত হয়েছি, কিংবা আমাদের যেটা অভিমুখ গণঅভ্যুত্থানের পরে সেটা পুরোপুরি হারিয়ে গেছে আমি তা বলবো না। এখনও কিন্তু সংস্কার সহ নানা বিষয়ে মানে কার্যক্রম চলছে, এবং শিক্ষার্থীরা তরুণরা কী চায় সেটা আপনি শুধুমাত্র ঢাকার দেয়ালগুলো পড়লেই বুঝতে পারবেন যে তারা লিখে রেখেছে তারা কী চায়। প্রত্যেকটা দেয়াল কথা বলছে। কিন্তু সেই দেয়ালে কিন্তু আমি আজ আসার পথেও কিন্তু দেখেছি বিভিন্ন আপত্তিকর কথা। না হ্যাঁ, এখন তো সেইগুলোকে আমরা হয়তোবা অন্য খাতে বা অন্যভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। থাকবে এরকম কিছু সমাজে সবসময় কিছু এক্সট্রিমিজম থাকবে, কিন্তু মূলধারাটা সমাজের মূলধারা কোন দিকে? সমাজের মূলধারা সবসময় একটা অন্তর্ভুক্তিমূলক জায়গা এবং গঠনমূলক জায়গায় থাকতে চায়। এবং আপনি দেখবেন যে এই যে মানে এখন নতুন করে কি লিখেছে আমি জানি না, কিন্তু আমি কিন্তু গত 4-5 মাস যাবত দেখলাম যে তারা সংস্কারের কথা বলছে, তারা একটা অন্তর্ভুক্তিমূলক অসাম্প্রদায়িক দেশ চায়, তারা একটা মানে বৈষম্যহীন একটা অর্থনীতি চায়, এগুলো তারা লিখে রেখেছে। ফলে এগুলোই জনগণের অভিপ্রায়, এগুলোই তরুণদের অভিপ্রায়। এগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেলারেট করবো এই অভ্যুত্থানের পরে, এটাই হচ্ছে এখনকার কাজ। এবং সেখানে তরুণদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত
নিতে পারার সক্ষমতাটা তাদেরকে মানে প্রমাণ করার সুযোগ দিতে হবে। অবশ্যই শহীদুল ইসলাম বাবুল, আপনাকে যদি শেষ কথাটা দিয়ে আসলে শুরু করতে চাই, তাদেরকে আসলে সুযোগ করে দিতে হবে। সুযোগ কেউ কাউকে দিবে না, এটা কোনো কথাই না। সুযোগ অর্জন করে নিতে হয়। যে শিশু ভূমিষ্ঠ করে তাকেও তার অধিকার আদায় করে নিতে হয়। অবশ্যই তরুণরাই তাদের সুযোগ করে নিতে, কেউ তাদের পথ রুদ্ধ করেনি। এমনভাবে বলা হচ্ছে, এই যে আমার ছোট ভাই তুষার বলছিল, বা বিশেষ করে বিএনপিকে, বিএনপি মনে হয় তাদের পথটা রুদ্ধ করে দিছে। আশ্চর্য ব্যাপার, কে কোথায়? আমার একজন মানুষও কখনো বলেনি যে তরুণরা রাজনীতি করতে পারবে না। একটা উন্মুক্ত পরিবেশ, উন্মুক্ত দেশ, এখানে কোনো ফ্যাসিবাদ নাই, তাদেরই সরকার, তরুণদেরই সরকার। কে তাদেরকে অবরুদ্ধ করে দিল আমি জানি না। আমার পার্টির টপ টু বটম আমি আজ পর্যন্ত কেউ শুনি নাই যে তরুণরা রাজনীতি করতে আসা উচিত না বা তারা ঠিক হবে না। অবশ্যই তরুণরা রাজনীতি করবে, তাদের মেধা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, হ্যাঁ, তাদের প্রজ্ঞা দিয়ে অবশ্যই তাদেরকে করতে হবে। মানুষের মন জয় করতে হবে। দেওয়ালে লিখলেই হয়ে যাবে না। দেওয়ালে তো একজন মানুষ 100টা লেখা লিখতে পারে, তো একজন মানুষকে 100টা মানুষের মনের ভাষা বলতে পারে? এটা ফ্যাসিস্ট শাসন যখন থাকে, স্বৈরতন্ত্র যাকে থাকে তখন। দারুণ, এই যে আমাদের যে সরকার, এই সরকার তো তরুণদেরই সরকার, আমাদেরও সরকার। সত্য কথা, আমরা তো এই সরকারের নিয়ন্ত্রণও মানছি না, অনেক সময় সরকারের কথাও মানছি না। আমি যদি আইনের শাসনে বিশ্বাস করি, সমাজে মাচ্ছর নাই কে কারণে হবে? এটাকে তরুণদের দেখতে হবে না, বুঝতে হবে না, দায়িত্ব নিতে হবে না? আমি সেই কারণে বলছি, তরুণদের আবেগ যেন বিবেকের তাড়না দ্বারা প্রসারিত, তরুণদের আবেগ যেন মানে দানবীয় কোনো শক্তি আবার ধারণ না করে, সেটা দেশের মানুষের কাম্য, সকলের মানুষেরই কাম্য আমি ধারণ করি। সেই জন্য বলছি যে পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। পাওয়ারকে তরুণদের, আর কোনো রাজনৈতিক দল শুধু তরুণ দিয়েও রাজনৈতিক দল হয় না, কখনো আমি দেখিনি। তরুণদের রাজনৈতিক দল এখানে আগেও আসছে। এই গণ অধিকার পরিষদ, ডাকসুর ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে, তিনি সভাপতি, রাশেদ সেক্রেটারি, হ্যাঁ, তারা মানুষের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে, আরও পাওয়া উচিত ছিল আমি মনে করি। হ্যাঁ, কারণ তারা একটা তারুণ্য নির্ভরতা, তারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বেরিয়ে আসছে। তো যাই হোক, এই যে যারা এখন রাজনৈতিক দল করছে, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই জিনিসগুলো প্রথম থেকে ঘোষণা দিলে আরও ভালো হতো। এবং আমরা যেটা বলছি যে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যে আমরা যুদ্ধটা করছি, আমরা সকলেই সেই সম সুবিধা নিয়ে আগামী দিনে রাজনীতি করব, মানুষের কাছে যাব, মানুষ যাতে গ্রহণ করবে সেই পরিবেশটা যাতে আমরা উন্মুক্ত রাখতে পারি, সেটার জন্য তরুণরা, প্রবীণরা, পুরনোরা, নবীনরা সকলেই আমরা একসাথে পথ চলবো। এখানে কোনো ব্যত্যয় হবে, যুদ্ধ হবে, আর মানে চাই না যে ফিরিয়ে দাও সেই অরণ্য, বা আর যুদ্ধ চাই না। হ্যাঁ, আমরা শান্তি চাই, আমাদের সহমর্মিতা চাই, আমাদের সুশাসন দরকার, আমাদের গণতন্ত্র দরকার। অনেকগুলো সমস্যা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, যাতে আন্তর্জাতিকভাবে আমাদের এখানে সবচাইতে মূল সমস্যা হচ্ছে অর্থনৈতিক মুক্তি নাই মানুষের মধ্যে, দীর্ঘকাল যার জন্য লড়াই। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম, অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্রতার কারণে, সেই দারিদ্রটা এখন আমি মানে কোলায় উঠতে পারিনি, ওভারকাম করতে পারিনি। যে জায়গা আমার যাবার কথা ছিল আমরা যাইনি। এই যে ধরনের শাসন দেশে চলছে, যেই ধরনের এই শাসনের হয়েছে কি, বিদেশি বিনিয়োগ, কানেক্টিভিটি, এগুলো বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। সেই জন্য যত তাড়াতাড়ি দেশের একটা স্টেবল পরিস্থিতি হবে, শান্তিপূর্ণ পরিবেশ হবে, আইনের শাসন শতভাগ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো আন্দোলন, কোনো কিছুরই কোনো মূল্য থাকবে না, আসলে ব্যর্থ হয়ে যাবে সব কিছু। অবশ্যই সেই জন্য আবারও তরুণদেরই এগিয়ে আসতে হবে। এ পর্যায়ে প্রযুক্তি বাংলাদেশে নিতে চাই একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার প্রযুক্তি বাংলাদেশে, এবং অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি রাজনীতিতে তারুণ্য নিয়ে। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং বিরতির আগে আসলে আমরা কথা বলছিলাম যে তরুণদের রাজনীতিতে অভিজ্ঞতাহীনতা নিয়ে। তা নিয়ে যদি আসলে বলি, তরুণ যে নেতারা আসছেন গত কয়েকদিনের প্রেক্ষাপটে যদি বলি, তুষার, আপনি কি মনে করেন যে তাদের বিভিন্ন ভুল মন্তব্য বা তাদের কারণে এই মব জাস্টিস কালচারটা একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি গত কয়েকদিন ধরে? প্রথম কথা হচ্ছে যে তরুণ নেতৃত্ব যদি কোনো ভুল মন্তব্য করে থাকে, তাহলে সেটাকে মানে পিঠ চাপড়ানোর কিছু নাই, এটা হচ্ছে আমার প্রথম অবস্থান। তারা ভুল করতেই পারে এবং ভুল করলে তারা সমালোচনার শিকার হবে। কিন্তু আপনি যদি গত কয়েকদিনের ঘটনাকে মাথায় রেখে কথাটা বলেন যে মব জাস্টিস, আমি এখানে একটু দ্বিমত করব যে যেটা ঘটেছে এটাকে ঠিক মব জাস্টিস বলাটা আমরা মানে বলবো কি না সেটা আমাদের ভাবতে হবে। কেন আমি কথা বলছি, যদিও আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় বলেছি যে এই কাজটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করছি না। কেন? তার কারণ হচ্ছে এতে করে আওয়ামী লীগ শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে।
কিন্তু এইটা কিন্তু ঘটেছে হচ্ছে একটা প্রতিক্রিয়া আকারে। ওই ক্রিয়াটাকে আমাদের আগে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণের উপর এই ধরনের একটা নজিরবিহীন গণহত্যা চাপিয়ে দেওয়ার পরে কোনো ধরনের অনুশোচনা কিংবা ক্ষমা না চেয়ে আপনি বাংলাদেশের জনগণকে ক্রমাগত হুমকি দিতে থাকবেন এবং বলবেন যে আপনারা যে কোনো সময় এসে বাংলাদেশ জনগণকে, ছাত্রনেতাদেরকে, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বকে আপনারা হত্যা করবেন, ফাঁসি দেবেন এবং তারা ইন্ডিয়ার সমর্থনে এখানে একটা ইন্টারভেন করতে চাইবে, দিল্লিতে বসে এই ঘটনাগুলো ঘটবে, কিন্তু কোনো ধরনের আওয়ামী লীগের তরফ থেকে কোনো ধরনের ক্ষমা চাওয়ার মতো ঘটনা ঘটবে না, তখন এই প্রতিক্রিয়াটা হবেই। কিন্তু এখানে সরকারের দায়িত্ব ছিল খুব দ্রুতই যেন এইগুলো না, মানে অন্তত এই ভাঙচুর বা প্রতিবাদটা যে প্রক্রিয়ায় হচ্ছে, সহিংস প্রক্রিয়া হচ্ছে, সেটা যেন না হয়, এটা খেয়াল রাখা উচিত ছিল সরকারের। আমরা সরকারকে দেখতে পাচ্ছি তারা আহ্বান জানাচ্ছে, কিন্তু কিছু মানে স্ট্রিট অ্যাকশন নেওয়া উচিত ছিল যে যাতে তারা ঠেকাতে পারে যারা, যে বিক্ষুব্ধ জনতা সেখানে যাচ্ছে। আমরা সেনাবাহিনীর উপস্থিতি অনেক পরে লক্ষ্য করেছি, অনেক পরে, হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়তা দেখা গেছে আর কি, সরকার সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা যদি, মানে এটা কেন, ধরুন এই ভাঙচুরটা কেন আমি বলছি যে এটা একটু সমস্যাজনক, কারণ হচ্ছে যে আমি কিন্তু প্রথমত বলছি যে এটা প্রতিক্রিয়া, এবং এই ক্রিয়াটা আলাপ না করে এটা আলাপ করাটা ঠিক হবে না। আবার দ্বিতীয়ত আমি এটা বলছি যে এই ঘটনার মধ্য দিয়ে আমাদের আসলে তেমন কোনো লাভ হয় নাই। কেন লাভ হয় নাই? কারণ হচ্ছে যে আমি বারবার বলেছি যে আমরা তো বিজয়ী শক্তি, এবং বিজয়ী শক্তির আচরণ অন্যরকম হয়। বিজয়ী শক্তি তো একটা পরাজিত শক্তির প্রতিক্রিয়া হিসেবে নিজেকে সবসময় দেখাতে পারে না, মানে দেখানো উচিত না। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা কিন্তু ঐতিহাসিক বয়ান আছে, সেই বয়ানটা হচ্ছে যে তারা ইতিহাসের অনন্ত ভিকটিম, তাদের সাথে ইতিহাসে বারবার অন্যায় করা হয়েছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী চক্র সবসময় একটা কিছু, এই ছিল তাদের বয়ান। তো আমাদের খেয়াল করতে হবে যে আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সেই বয়ান শক্তিশালী হচ্ছে কিনা। আমাদের কাজ হচ্ছে তাদের মধ্যকার যে অংশটা ভেতরে ভেতরে অন্তত অনুশোচনা আছে, তাদেরকে বারবার এই গণহত্যার জন্য দায়বদ্ধ করা এবং সেটার জন্য তাদেরকে অভিযোগ করা এবং সমালোচনা করা। তাতে করে যে অংশ, মানে যে আওয়ামী লীগের মধ্যে যে অংশ এই গণহত্যার সমর্থক বা দায় নিতে চায় না, তারা কিন্তু দল থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। আমাদের উচিত সেই এক্সপ্লয়েটটা করা আওয়ামী লীগের ভেতরে। কিন্তু যদি আমরা এমন কিছু করি যার মধ্যে আওয়ামী লীগ আসলে ঐক্যবদ্ধ হতে পারে, তখন সেটা ভুল হবে। তবে সেই এক্সপ্লয়টেশনের মধ্যেও যদি বলি, নাগরিক কমিটি কিংবা আপনাদের বিভিন্ন রাজনৈতিক ফোরামে কিন্তু আমরা দেখেছি ছাত্র লীগের যারা ছিলেন এই ধরনের অনেকে নাশকতা তৈরি করছেন বা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করছেন, এমন কিছু অভিযোগও কিন্তু আমরা দেখছি আমাদের সংগঠনে। আমি ওভারঅল যদি বলি সকল রাজনৈতিক বৈষম্য বিরোধীর ক্ষেত্রেও যদি আমি বলি, এমন অভিযোগ কিন্তু আছে। হ্যাঁ, অভিযোগ থাকতে পারে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে ছাত্রলীগের ব্যাপারে বা আওয়ামী লীগের ব্যাপারে, ছাত্রলীগ তো একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আওয়ামী লীগ একটা গণহত্যাকারী পলাতক দল। এই দল এবং এই সংগঠনের ব্যাপারে আমরা নো কম্প্রোমাইজিং অবস্থানে আছি। কিন্তু কোথাও কোথাও যদি কোনো কমিটিতে, আমরা যেহেতু অনেক কমিটি দিচ্ছি, কোনো কমিটিতে এরকম ঢুকে থাকে, তা টের পাওয়া মাত্র আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে তাদেরকে বের করে দিচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হচ্ছে। ঠিক আছে, এবং তারা তো আসলে তো ছাত্রলীগ চাচ্ছে যে বিভিন্ন দলের মধ্যে ঢুকে পড়তে, আওয়ামী লীগই চাচ্ছে বিভিন্ন দলের মধ্যে ঢুকে পড়তে। আমাদের দিক থেকে এটা সচেতনভাবে কখনোই ঘটছে না। কিন্তু এবং বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক শক্তির উচিত হবে না আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে বিন্দুমাত্র সহযোগিতা করা। তাদের উচিত হবে বিচারের মুখোমুখি করা। যারা এই পুরোটা দল গত 15 বছর, এটা কিন্তু শুধু শেখ পরিবার না, পুরো আওয়ামী লীগ দল হিসেবে একটা ক্রিমিনাল সিন্ডিকেটে পরিণত হয়েছে। তারা নির্বাচন এখানে বানচাল করেছে, তারা লুটপাট করেছে, গুম খুন, ক্রসফায়ার, ধর্ষণ ইত্যাদি তারা করেছে। ফলে তাদেরকে অবশ্যই দলগতভাবে শাস্তির মুখোমুখি হতে হবে। এখন সমাজে বিভিন্ন জায়গায় নিষিদ্ধের আলাপ উঠছে, সেটা ঠিক কি বেঠিক সেটা নিয়ে আলোচনা হোক, কারণ এটা একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু যেটা ফর শিওর সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে দলগতভাবে শাস্তি দিতে হবে। তারা যে অন্যায় করেছে গত 15 বছর, সেটা দলগতভাবে শাস্তি না দিলে তাদেরকে স্পেয়ার করা হবে। এবং যদি আমরা তাদেরকে স্পেয়ার করি, মনে রাখতে হবে যে তারা কিন্তু আমাদেরকে স্পেয়ার করবে না। তারা, আমি একটু আগে দেখছিলাম ছাত্রলীগের যে সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগের পলাতক যে সভাপতি সাদ্দাম, নিজেও একজন ক্রিমিনাল, তিনি কিন্তু তার ফেসবুক আইডিতে 2026 লিখেছে। মানে তারা কিন্তু এখনও মনে করছে তারা কিছু একটা করতে পারবে এই দেশে। তারা এখনও, তাদের কোনো উপলব্ধি নাই যে তাদের আর বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই, কোনো ভবিষ্যৎ নাই। বরং ভবিষ্যৎ একটাভাবেই থাকতো যদি এই দল থেকে একটা অংশ বেরিয়ে এসে বলতো যে আমরা এই দলের অপকর্ম নিব না এবং আমরা শেখ হাসিনা সহ এই কমিটির নেতৃবৃন্দকে মানি না। 5 আগস্টের পূর্বেই তারা কোনো সেরকম পদক্ষেপ নিত, আমরা নেয়নি তারা। ফলে তরুণ নেতাদেরও দেখিনি তেমন পদক্ষেপ। ফলে এখানে কম্প্রোমাইজ কিংবা তাদেরকে স্পেয়ার করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছেও আসলে একই প্রশ্ন রাখতে চাই যে মব কালচারটা আমরা বৈষম্য বিরোধীর বিভিন্ন নেতা বলবো না, বিভিন্ন সমন্বয়কের মধ্যে দেখি একটা স্ট্যাটাস দিয়ে দিল আর সবাই অনুসারীরা ফলো করলো। এটা আছে। এই জিনিসটা কি আসলে আমাদের দেশের বর্তমান যে আপনি বলছিলেন যে আইনের সুশাসনের কথা, সেটার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছে কিনা? না, ব্যাঘাত হচ্ছে, এটা সত্য। অনেকদিন যাবতীয় আমরা দেখতেছি যে সরকারের পূর্ণ কর্তৃত্ব নাই
রাষ্ট্রের উপরে, মানুষের উপরে। হ্যাঁ, সরকারের শাসনের দুর্বলতা, এগুলো অনেকবার বলেছি আমরা। এই দুর্বলতার কারণে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা নাই বা সদিচ্ছা আছে কিনা আমি জানি না, এবং এই কয়েকদিনের ঘটনা সেটা আরও প্রমাণ করছে। মব তো খুব কখনোই ভালো কোনো ব্যাপার না। শোনেন, মব সুপ্রাচীন কাল থেকেই ছিল সোসাইটিতে। মনে করেন আজ থেকে খ্রিস্টপূর্ব 509 অব্দ, প্রায় 3000 বছর আগে রাজা জুলিয়াস সিজার, গ্রিক সম্রাট সিজার, তার বন্ধু ব্রুটাস তাকে হত্যা করলো, বিশ্বস্ত বন্ধু। তো প্রজারা সকলে মিলে ব্রুটাস মনে করে বেশ কয়েকজন মানুষকে কিন্তু পিটিয়ে হত্যা করলো। তার মধ্যে মানে ভিলিয়াস পিল্লা নামে একজন প্রখ্যাত কবিও ছিলেন। তো এটা তো পুরনো কালচার। তো তারপরে তো প্রায় 3000 বছর গেছে, আমাদের দেশ, সমাজ, পৃথিবী অনেক বদলাইছে, আমরা তো সেই জায়গায় থাকতে পারি না। আপনি যেটা বলছিলেন যে কে যে ছাত্রলীগ কোথায় ঢুকছে, কে শিবিরের মধ্যে ঢুকছে, কে বৈষম্য মধ্যে ঢুকছে, কারণ এগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু আমরা জানতাম না। হ্যাঁ, মানে খুবই এটা কিন্তু মানে ওয়ার্মিং একটা ব্যাপার যে কার মধ্যে কে ঢুকেছে বা কে কোন জায়গাতে স্যাবোটাজ করছে। এই যে যত আন্দোলন আমরা ঢাকা শহরে দেখছি, মানে ফর শিওর যে এরা শুধুমাত্র অধিকারের জন্য আন্দোলন করছে এরকম না, এর ভিতর অনুপ্রবেশকারী আছে, এবং এই কালচার কিন্তু আগেই শুরু হয়েছে। হ্যাঁ, আমি বেশ কয়েকজন দেখছি, বিশেষ করে ছাত্র শিবিরের লোকেরা মানে ছাত্রলীগের মধ্যে ঢুকছে। এখন ঢুকছে, কেউ যদি বলে যে আপনি ঢুকে গিয়ে হেলমেটও পরছিলেন কিনা, হেলমেট লিখছিলেন কিনা, হাতুড়ি লিখছিলেন, এই প্রশ্নও তো কিন্তু থাকতে পারে। এই যে ঢুকাঢুকি, পরিচয় গোপন করা, লুকানো, এটা সমাজ সংসারের জন্য কোনো ভালো, জগৎ সংসারের জন্য ভালো বার্তা না, এটা একটা অ্যালার্মিং একটা ব্যাপার হয়ে থাকবে। শোনেন, আমার প্রথম দিন 5 তারিখে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছিলেন যে বিজয়ের আনন্দ তখনই মহিমান্বিত হয় যখন বিজয়ের দ্বারা পরাজিত বা বিজিত নিরাপদ থাকে বিজয়ের কাছে। এটা তো আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা এখনও এই সরকার 6 মাস না করতে পারে বা সমাজে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা না করতে পারে, সরকারের যে কর্তৃত্ব, এটা খুব ভালো লক্ষণ না। হ্যাঁ, এটার যারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। আর ওই যার শরৎ তুষার যেটা বলেছিল সত্যি কথা বলেছে। আমি মনে করি এই কয়েকদিনের ঘটনায় আওয়ামী লীগ লাভবান হয়েছে, এবং এই ঘটনা ঘটার আগেও আমি সেটা মনে করতাম ব্যক্তিগতভাবে। কেউ কেউ ভিন্নমত পোষণ করতে পারবে, কিন্তু অ্যাজ এ পার্টি হিসেবে আওয়ামী লীগ যে এত ঘৃণিত, সে যেটা বললো তার চাইতে বেশি ঘৃণিত। এত বড় মানে একটা খুনি, একটা গণহত্যাকারী, তার প্রতিও মানুষ এখন সহানুভূতি জানাবার জন্য একটা পরিবেশ তৈরি করছে। বাদ দেন, সব কিছু বাদ দেন, আপনি সব মানুষকে তো পিটিয়ে আওয়ামী লীগ থেকে বের করে আনতে পারবেন না, বিএনপি বানাই ফেলতে পারবেন না, বা অন্য দল বানাইতে পারবেন না। এখনও দেশে 15%, 20%, 25% বা 10% মানুষ তো আছে। এরা তো, এদের তো আমরা বঙ্গোপসাগরেও ফেলতে পারবো না। জানি না এই কথা কে কোনভাবে নিবে। আপনি যখন এক একটা হাতুড়ি এক এক জায়গায় মারবেন, তখন এদের যে প্রজন্ম আছে তাদেরও রক্তক্ষরণ, এই যে প্রতিশোধ প্রবণতা তাদের মধ্য থেকে। বাদ দেন, হাসিনার চ্যাপ্টার ইজ গন, হাসিনা বিপদে ফেলছে, এটা তো সত্য। আওয়ামী লীগকে একটা কথা দেখছেন, মাত্র কথা, ওই যে বলে না যে একটা কথায় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে, একটা কথায় একটা হাসিনার পতন হয়ে গেল, শেখ হাসিনার, তারপরও তার শিক্ষা হয় না। কত বড় মানে এই দেশটাকে, জাতিকে, আমাদের প্রজন্মকে, সে কি তার মুক্ত নর্দমার ইসের চাইতে, ঢাকনার চাইতেও খারাপ শেখ হাসিনা। বিগত দিনে আমরা আমাদের প্রজন্ম দেখেছে, তার মুখের কারণে একটা সমাজ রাষ্ট্র ধ্বংস হয়ে গেল, আমাদের প্রজন্ম কিছু শিখলো না, নিজে দেশ থেকে পালাই গেল, এখনও তার শিক্ষা হয় না। গোটা আওয়ামী লীগের লোকদেরকে বিপদে, এই আওয়ামী লীগের যারা মানুষ আছে দেশে আছে, এটা সত্য, তাদের জন্য আমার করুণা যে একজন মাত্র মানুষ ওখানে বসে আল্লাহ বিল্লাহ করবে, মাপ চাবে, ক্ষমা চাবে, দেশের মানুষের কাছে হজে করতে যাইতে পারে, মদিনা শরীফের দায়িত্বে ক্ষমা চাইতে পারে, তা না, আবার বাংলাদেশ নিয়ে তার এই ধরনের উস্কানি, দেশটাকে অস্থিতিশীল করবার জন্য। আর আমরাও তার ট্র্যাপে পা দিচ্ছি, বুঝে বা না বুঝে কেউ কেউ। এটা সব আখেরে কোনো ভালো হয় না। আপনি কি মনে করেন তরুণ নেতাদেরকে আমরা যাদের দেখছি, যারা স্ট্যাটাস দিচ্ছেন বা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছেন এরকম মব ওই যে ক্ষেত্র বিশেষে তারা কি অভিজ্ঞতা, বিবেকের চাইতে আবেগ, বয়স, রক্ত টকবকে করে, তারুণ্য, সেই জন্য অভিজ্ঞতা তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, এরা পরশুদিন যেই মানুষটা যে বক্তব্য দিয়েছে, আজকে তার বক্তব্য আমি ভিন্ন দেখছি, অথচ পরশুদিন আমরা এই বক্তব্য দিইনি, কারণ আমরা জানতাম এটার আলটিমেট কি হবে, এটা কোন দিকে যাবে। কারণ এটা তখন আমাদের ক্ষোভ কারো চাইতে কম না, আমাদের চাইতে নির্যাতিত কেউ হয়নি, সত্যি কথা। তো আপনি কি করবেন তাহলে? সেই নির্যাতন নিয়ে আসলে পরবর্তী অংশে আমরা কথা বলতে চাই। এই পর্যায়ে প্রযত্ন বাংলাদেশে নিতে চাই আরেকটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত জানাই প্রযত্ন বাংলাদেশে, এবং আমরা আজ আলোচনা করছি রাজনীতিতে তারুণ্য নিয়ে। এবং আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এবং রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং এ পর্যায়ে আসলে আমরা যদি বাবুল ভাই আপনার কাছে আবারও প্রথমে চলে আসি, আমরা বিএনপিতে কিন্তু দেখছি যে প্রচুর তরুণ রাজনীতিবিদ যারা রয়েছেন,
তাদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে বা তাদেরকে সামনে আনা হচ্ছে। সেই নিয়ে আসলে জানতে চাই, তরুণ রাজনীতিবিদদের নিয়ে আপনার ভাবনা কি? শুধুমাত্র আপনার দল নয়, সবটা মিলিয়েই আসলে জানতে না, চাই। আমি তো বললাম যে আসলে তরুণদের শক্তিকে আপনি পজিটিভলি, ইতিবাচকভাবে, বিজ্ঞানসম্মতভাবে যদি কাজে না লাগান, কোনো সমাজ, জগৎ, সংসার কোনোভাবেই আগাবে না। সবসময় তারুণ্যের শক্তি, তারুণ্যের সাহস, তার মেধা বুদ্ধি, এটাকে যারাই ব্যবহার করতে পারছে তারাই দুনিয়া এগিয়ে গিয়েছে, পজিটিভলি ব্যবহার করতে পারছে। দল হিসেবে আপনি যেটা বললেন যে বিএনপি তরুণদের, আমরা সবসময় বিএনপি তারুণ্য নির্ভর দল। হ্যাঁ, আমরা আপনি 91 সংসদে আমাদের মনে আছে 14 জন না 15 জন ছাত্রদল করা অবস্থায় বিএনপির মনোনয়ন পাইল এবং এমপি হয়ে গেছিল 14-15। 2001 সংসদে এই সংখ্যাটা 48 জনের মতো হয়েছিল আমার মনে আছে। হ্যাঁ, তো এই মানে এই ছাত্রদল করে এসে তারা মানে সরাসরি এমপি মনোনয়ন পেয়েছিল, দলের অরিজিনাল। সেই জন্য আর সবসময় আমাদের মত, আমরা ছাত্র রাজনীতি করে আসছি দীর্ঘদিন। হ্যাঁ, তো আমরা সবসময় এই পার্টির সর্বোচ্চ মহলে বিভিন্ন কারণে অকারণে পার্টির চেয়ারপারসন থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির লোকজন আমাদের মতামত নিয়েছে এবং তরুণদের সেন্টিমেন্টকে সেটা ধারণ করবার। আর আপনি জানেন যে আমাদের দলে ছাত্র দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির মতো সংগঠনে। 90-এর যে আন্দোলনটা হলো এরশাদের বিরোধী আন্দোলন, ডাকসুর নেতৃত্বে এবং ছাত্র সংগঠনের নেতৃত্বে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল। তারুণ্যকে কখনো উপেক্ষা আমরা করি না, তারুণ্যকে আমরা সামনে রেখেই করতে চাই। পাশাপাশি প্রবীণদের যেটা রয়েছে তাদের অভিজ্ঞতাও আমরা একটা নির্যাস নিয়ে আমরা দল পরিচালনা করে থাকি, বা এটাই মার্জিত মানে সুন্দর সাবলীল বলে আমরা মনে করছি। তবে ডাকসু চাকসু গত কয়েক বছর ধরে আসলে কার্যত তেমন না থাকায় আপনি কি মনে করেন যে ছাত্র দল থেকেও আমরা আসলে তেমন নেতা পাচ্ছি না? নতুন হ্যাঁ, নেতা সেই পাচ্ছি সংকট তো না। ছিলই, দীর্ঘদিন ছিল। কার্যকর কোনো ডাকসু ছিল না, নির্বাচনের ন্যূনতম কোনো পরিবেশ নাই, হল দখল, চাঁদাবাজি, মাদক বাণিজ্য, আক্রমণ, শিক্ষক নিয়োগে নানান ধরনের মানে মানে দলীয়করণ, নগ্ন, এইসব বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে একটা ডাকাতের গ্রামে পরিণত করা হয়েছিল বিগত দিনে। এটা কোনো সুস্থ সুন্দর পরিবেশ না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলতাম যে মুক্ত বুদ্ধির প্রাণকেন্দ্র, গণতন্ত্র চর্চার প্রাণকেন্দ্র। সেই বিশ্ববিদ্যালয়ে একদল সেখানে রক্তাক্ত করা, ক্ষতবিক্ষত করা, মেরে বের করে দেওয়া, এবং হেন কোনো ঘটনাই যেটা ঘটেনি। আমি হিসেব করেছিলাম যে আমাদের ছাত্র দলেরই প্রায় সপাচেক শিক্ষকদের উপর হামলা হয়েছে মানে 468 বার, একটা তাও গত বছর আমি একটা পরিসংখ্যানে দেখেছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সে ভয়ানক ব্যবস্থা, আবুবকর থেকে শুরু করে, রাব্বি থেকে শুরু করে, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনায় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অসংখ্য ঘটনা। তো যাই হোক, সেই পরিবেশ আর যাতে ফিরে না আসে, হ্যাঁ, আমরা সেটাই চাই। শিক্ষাঙ্গনে ছাত্ররাই থাকবে, ছাত্র সংসদ নির্বাচন হবে, ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হবে, শিক্ষক নিয়োগে মেধা মননের বিষয়ে দলবাজি না করে। একজন ভাইস চ্যান্সেলর তো বলেইছিলেন যে উনি যদি যুবলীগের সভাপতির পদ পান উনি আর ভাইস চ্যান্সেলর থাকবেন না। হ্যাঁ, নিয়োগের একমাত্র মাপকাঠি ছাত্রলীগ। এই ধরনের ঘটনা প্রকাশ্যে খুললাম অবস্থা একটা ছিল। ওই যে এইচ টি ইমাম ছিলেন, উনি ঘোষণা করেন যে তোমরা খালি কোনো রকম পরীক্ষায় অংশগ্রহণ করো, বাকিটা আমি দেখছি। এগুলো তো ঘোষণা দিয়েই হয়েছে বাংলাদেশে। সেই জন্যে ক্ষয়টা হয়ে গেছে সব জায়গায়, অধপতন, পচন। আরেকটা বিষয় দেখেন, আমরা এত সংস্কার কমিশন করেছি, আপনি জানেন আমাদের শিক্ষা সংস্কার কমিশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শিক্ষা নিয়ে যে একটা তেলেসমাতি অধপতন যেটা হয়ে গেছে, ভয়ঙ্কর ব্যাপার, নানামুখী শিক্ষা। এইটা মানে আপনি কোন ধরনের শিক্ষা চান, শিক্ষার মান কী হবে, সিলেবাস কী হবে, নানান ধরনের ব্যাপার আছে। বিশ্ববিদ্যালয়, তারপরে মাদ্রাসা শিক্ষা, নানান ধরনের ইস্যু আছে। এই ইস্যুগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা এরা অপেক্ষা করছে, যেটাকে বাদ দিয়ে আসলে সংস্কারটা খুব একটা ভালো হচ্ছে না, এই আর কি। তুষার, আপনার কাছে আসলে সে ছোট্ট করেই জানতে চাই, নির্বাচন এবং সংস্কার দুটো নিয়ে যখন কথা বলা হয়, কোনটিকে আসলে আপনারা তরুণ নেতারা প্রাধান্য দিচ্ছেন? না, আমরা তো খুব পরিষ্কার বলেছি যে নির্বাচন হতেই হবে, কিন্তু সংস্কার ছাড়া নির্বাচন হলে আমাদের কোনো লাভ হবে না। এত রক্ত, এত আত্মদানের পরে কোনো ধরনের লাভ হবে না। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সেভাবে তারা করতে চায় না। 91 সালে আমরা দেখেছি 3 জোটের রূপরেখা দেখেছি, 3 জোটের রূপরেখা ব্যর্থ হয়েছে এবং সেখানেও কিন্তু এই যে এখন যে সংস্কার যে কথাগুলো বলা হচ্ছে সবই প্রায় ছিল, কিন্তু একটাও বাস্তবায়িত হয় নাই। শুধুমাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, এর বাইরেও সেই সংসদ নির্বাচনটা আমরা নিয়মিত করতে পারলাম না। এই কারণে এখন যে সংস্কার কমিশনগুলো আসছে, যে রিপোর্টগুলো আসছে, প্রধান উপদেষ্টা বলেছেন যে এগুলো নিয়ে একটা চার্টার করা হবে। সেই চার্টারের পরে তার ভিত্তিতে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা সামনে একটা নির্বাচনে যাব এবং তার আগে কিছু সংস্কার হবে, মানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংবিধানের সংস্কার হবে এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা গণতন্ত্রের যাত্রায় ফিরে যাবে। এরপরে নির্বাচন হবে, অবশ্যই বাংলাদেশের নির্বাচন আগেও ছিল, সামনেও থাকবে।
অবশ্যই শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসলে একই প্রশ্ন রাখতে চাই, কতটুকু সংস্কার করে তারপরে আসলে নির্বাচনটা যুক্তিযুক্ত? এই আলোচনা তো $1 মিলিয়ন আলোচনা, অনেকবার আলোচনা করেছি। শোনেন, সংস্কার নির্বাচন একসাথে চলতে হবে এবং সংস্কারটা কেউ একজন শুরু করবে, হ্যাঁ, অন্যরা সেটা এগিয়ে নিয়ে যাবে। এটাই সময়, প্রয়োজন, পরিবেশের বাস্তবতা, হ্যাঁ, রাজনীতি বা আধুনিক রাজনীতির বাস্তবতা। তো সরকারকে সেই জন্যে বলা হয় যে, এই প্রফেসর আব্দুল সালাম একবার এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, বক্তৃতা উনি বলেছিলেন যে সরকারকে শুধু ওই মানে জনপ্রিয় হইলেই চলে না, তাকে কিছু ভালো কাজও করা লাগে, করতে হয়, হ্যাঁ, যেটা পপুলিস্ট হবে না। এই সরকার সেই কাজগুলো করতে পারতো, তার সুযোগ ছিল, কিন্তু এখন কি আর সুযোগ নেই? কতটুক করতে খুব সুযোগ কমে যাচ্ছে, তাদের জন্য সীমিত হয়ে যাচ্ছে পথ, আমি মনে করছি। হ্যাঁ, এমন মানে আমি জানি না কোথায় যাবে, কতটুক তারা কি করতে পারবে, করতে পারার দরকার। হ্যাঁ, এটা সত্য আমাদের দেশ, সমাজ এবং মানুষের জন্যে। তো আমরা রাজনৈতিক দল কিন্তু এখনও তাদের উপর সমর্থন রাখি, ভরসা রাখতে চাচ্ছি, কিন্তু তারা কিন্তু সেটা প্রমাণ করতে পারছেন না। আগামী দিনে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, অনেকগুলো সংস্থার প্রস্তাব এসছে, বা আমরা এগুলো কিভাবে রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সরকারের সাথে কীভাবে এগুলো সমন্বয় করবে, এই বিষয়গুলো যত দ্রুত তাড়াতাড়ি হবে ততই দেশের জন্য মঙ্গল হবে। সংস্কারও আমরা চাই, আমরা দ্রুত নির্বাচনও চাই। নির্বাচন না হলে অনেকগুলো বিষয় মানে প্রশ্ন সাপেক্ষ হচ্ছে, অনেকগুলো বিষয় আনস্টেবল হয়ে যাচ্ছে, অনেকগুলো বিষয় ঝুলে যাচ্ছে। অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আপনাদের দুজনকেই আমাদের সাথে আজ যুক্ত হওয়ার জন্য। আর এরই মাধ্যমে শেষ করছি প্রযুক্ত বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সাথেই থাকুন।